40 দিন রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র স্বাগত জানালেন বিশ্ব নেতারা। তেহরানে আনন্দ মিছিল, চূড়ান্ত বিজয় দাবি ট্রাম্পের। ওয়াশিংটনের শোচনীয় পরাজয় বলছে রাশিয়া। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবানন ব্যতীত ইরানে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। আসলে বিশ্ববাসী আমরা বলছি যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং এটিকে ইইউ যেমন স্বাগত জানিয়েছে তেমনি জাতিসংঘও স্বাগত জানিয়েছে। স্পেন, এশিয়ার বিভিন্ন দেশ যুদ্ধ পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসবো। 2 দিন ধরে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির পর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে পৌঁছানোয় বিশ্বজুড়ে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই সাময়িক বিরতিকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ এই যুদ্ধবিরতিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবিক সংকট কমাতে দ্রুত স্থায়ী সমাধানের উপর জোর দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স এই সমঝোতাকে ডি-এসকেলেশনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। ইইউ বলছে এটি উত্তেজনা কমিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন লেবাননের পরিস্থিতিও সমাধানের আওতায় আনতে হবে এবং স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক পথই একমাত্র উপায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়ার কয়েকটি দেশ সতর্ক করে বলছে এই সংঘাত এর মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। তারা যুদ্ধবিরতি বজায় রেখে দ্রুত স্থায়ী সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকাও প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সতর্ক করেছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও মানবিক ক্ষতি আরও বাড়বে। এটা ইতিবাচক খবর। আমরা কয়েকদিন ধরে যুদ্ধ কমানোর আহ্বান করছি। আমরা সংঘাতের সমাধান দেখতে চাই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও তীব্র সমালোচনা করেছেন সংঘাতের সূচনা নিয়ে। তার মতে সাময়িক স্বস্তি বাস্তব ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞকে ভুলিয়ে দিতে পারে না। অন্যদিকে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অকারণ আগ্রাসনের অভিযোগ এনে বলছে এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। একই সঙ্গে যুদ্ধে তেল আবিব ও ওয়াশিংটনের শোচনীয় পরাজয় হয়েছে বলেও দাবি করেছে মস্কো। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনও তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। সবাই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কারো সাথে কথা বলতে হচ্ছে যাদের বিশ্বাস করা যায় না। তারা বিভিন্ন দেশের সাথে একই অপকর্ম বারবার করেছে। ইরানের দেয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিও রয়েছে। তেহরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তাও আছে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর লেবানন ইস্যু নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আলোচনায় ইরানের 10 দফা প্রস্তাব। কেননা এটাকে ঘিরেই ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের চরম সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে তেহরান হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের দেয়া 10 দফার প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইরানের দেওয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের উপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া। এছাড়া জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং হরমুজ প্রণালীতে তেহরানের স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখার দাবিও জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি আদায়ের নতুন এক প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিতর্ক। ইরানের পরিকল্পনা অনুযায়ী এই জলপথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করা হতে পারে, যা ব্যয় হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শর্তের মধ্যে আরও রয়েছে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো। যদিও লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দ্বিমত প্রকাশ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা চেয়েছে ইরান। ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না তারও গ্যারান্টি চেয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচির স্বীকৃতির কথা থাকলেও কৌশলতা এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। 38 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কি তবে শান্তির সুবাতাস, নাকি এটা বড় কোনো ঝড়ের আগের নীরবতা? যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে আগামী 10 এপ্রিল ইসলামাবাদে মুখোমুখি বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার মূল ভিত্তি তেহরানের দেয়া 10 দফা প্রস্তাব, যেখানে হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো কঠোর শর্ত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল। উল্টো ওয়াশিংটনের দিকে ছুড়ে দিয়েছিল 10 দফার কড়া শর্ত। শুরুতে হোয়াইট হাউস পাত্তা না দিলেও শেষ পর্যন্ত সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 10 দফাকেই আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। মাঝখান থেকে বাজিমাত করেছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির পর শুরু হচ্ছে আসল স্নায়ুযুদ্ধ। আগামী শুক্রবার ইসলামাবাদে বসছে দুই চিরশত্রুর হাই প্রোফাইল বৈঠক। কিন্তু কি আছে দর কষাকষির ভিত্তি এই 10 দফায়? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে রূপরেখা প্রকাশ করেছে তাতে স্পষ্ট মধ্যপ্রাচ্যের হ্রাস নিজেদের হাতেই রাখতে চায় তেহরান। সবচেয়ে বড় শর্ত হরমুজ প্রণালী, এর নিয়ন্ত্রণ এবং যাতায়াত প্রোটোকল থাকবে সম্পূর্ণ ইরানের সামরিক বাহিনীর হাতে, যা তেহরানকে ওই অঞ্চলে ভূ রাজনৈতিক ক্ষমতা দেবে। এখানেই শেষ নয়, ইরানের মিত্রদের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন দাবিও জুড়ে দেওয়া হয়েছে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অতীত সিদ্ধান্তগুলো বাতিলের শর্ত দিয়েছে ইরান। বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দিতে হবে বিনা শর্তে। আর এই পুরো 10 দফা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন বা গ্যারান্টির শর্তও দিয়েছে তেহরান। লেবাননে আরও উত্তপ্ত হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত। ইসরায়েলের কিরিয়াত শাবুনা, বেতুলা ও কফর জুবাল সহ একাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। লেবাননের ইয়াচুশ এলাকায় অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানানো হলো পিয়েরে মোয়াওয়াদ ও তার স্ত্রী ফ্লাভিয়াকে। এ দম্পতি বৈরুতে এক ইসরায়েলি হামলায় নিহত হন। শত শত মানুষ তাদের কফিন কাঁধে নিয়ে শোক মিছিল করেন।
লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর দাবি, তারা কিরিয়াত সোমানা, মেতুলা ও কফর জুবাল সহ একাধিক ইসরায়েলি এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে কফর হত্যা গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের কয়েকজন নিহত হয়েছেন। এই সহিংসতার মাঝে উদ্বেগ বাড়িয়েছে জাতিসংঘের তদন্ত। সংস্থাটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার 3 শান্তিরক্ষীর মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে দেখা গিয়েছে একজন ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় এবং 2 জন হিজবুল্লাহর পাতা বিস্ফোরকে নিহত হয়েছেন। জাতিসংঘ এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলছে, এটি আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে লেবাননে ইসরায়েলি সহিংসতার জেরে প্রায় 10 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, প্রায় 2 লাখ সিরীয় এবং 32,000 লেবানিজ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে 40টি গ্রাম থেকে অবিলম্বে ঘর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত ও অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে $92 থেকে $94। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ঊর্ধ্বমুখী সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। চলতি মাসেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। শেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতার সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হবেন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। বিধানসভা ভোট একটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ 4টি রাজ্যের বিধানসভা ভোটের ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু আজকে 3টি রাত পোহালেই 3টি রাজ্যে কিন্তু বিধানসভা ভোট শুরু হবে। আগামীকালকে ভোট হবে আসাম, বিজেপি শাসিত আসাম, বাম শাসিত কেরল এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় রাজ্য পুদুচেরি। এই 3টি রাজ্যের আগামীকালকে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে ভোট শুরু হয়ে যে পর্যন্ত ভোটাররা লাইনে থাকবেন সে পর্যন্ত কিন্তু এই ভোট নিতে হবে। এবার আসি বাকি দুটো রাজ্যে। 23 তারিখ তামিলনাড়ুতে 1 দফায় ভোট হবে, কিন্তু 23 এবং 29 তারিখ 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। আর সেই নির্বাচনী যে 2 দফা ভোট হবে, সেই ভোটকে ঘিরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতি সেটি কিন্তু উত্তপ্ত হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার যে নির্বাচনী কেন্দ্র যেখান থেকে তিনি লড়ছেন সেই ভবানীপুর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় দফায় যে ভোট হবে অর্থাৎ 29 এপ্রিল যে ভোট হবে, সেই ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার আজকেই শেষ দিন ছিল। সেই অনুযায়ী কিন্তু 142 আসনের প্রার্থীরা কিন্তু আজকে, যারা আগে মনোনয়নপত্র জমা দেননি তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আশ্চর্যজনক বিষয় হলো, সত্যি রাজনৈতিক দলগুলো, বিজেপি এবং নির্বাচন কমিশন ব্যতি রেখে বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। কেন কি, বাকি রাজ্যগুলো যখন ভোট বা রাত পোহালে ভোট 3টি রাজ্যে এবং একটি রাজ্যে ভোট তামিলনাড়ুতে 23 তারিখ, কিন্তু পশ্চিমবঙ্গের ভোট 2 সপ্তাহ বাকি থাকতেও এখনো পর্যন্ত ঠিক কত সংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন সেটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আপনি জানেন যে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনী যে প্রোগ্রাম বা কর্মসূচি সেটি বিহারের পর বাকি যে 12টি রাজ্যে নেওয়া হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এবং এই রাজ্যে প্রথম যখন খসড়া তালিকা প্রকাশ করা হয় 28শে ফেব্রুয়ারি, তখন দেখা গিয়েছে যে 58 লক্ষ ভোটারের নাম সেটি বাদ গিয়েছে। বাকি 70 লক্ষ অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল। সেই অ্যাডজুডিকেশন তালিকার মধ্যে ডিলিটেড ভোটার রয়েছে এবং বিবেচনাধীন ভোটার রয়েছে। সেই বিবেচনাধীন 70 লক্ষ ভোটারের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এখনো পর্যন্ত কিন্তু সেই চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করেনি। প্রতিদিন আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে, অগ্নিসংযোগ চলছে এবং রাজনৈতিকভাবে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙুল তোলা হয়েছে। আজকে যখন আমি দক্ষিণবঙ্গের 3টি প্রচার করেছেন পশ্চিমবঙ্গের শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুগলি তার মধ্যে অন্যতম 3টি নির্বাচনী সভায়, প্রত্যেকটি নির্বাচনী সভায় একেবারে বেছে দীর্ঘ 53 বছরের অপেক্ষার পর আবারও চাঁদের পথে যাত্রা শুরু করেছে নাসা। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানবজাতি যেন নতুন করে ছুতে যাচ্ছে সেই চিরচেনা অথচ অজানা রূপালী জগৎকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর হঠাৎ করে থেমে গিয়েছিল চাঁদে মানুষের পদচারণা, সেখানে এত বছর পর কেন আবারও ফিরছে মানুষ? শুধু কি অতীতের গৌরব ফিরিয়ে আনার জন্য, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো লক্ষ্য? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। দীর্ঘ 53 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাসা আবারও চাঁদের অভিমুখে মহাকাশচারী পাঠিয়েছে।
আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানবজাতি আবার সেই রূপালী জগতের কাছাকাছি পৌঁছানোর রোমাঞ্চ অনুভব করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন দীর্ঘ 5 দশক মানুষের চাঁদের মাটি ছোঁয়া হয়নি এবং কেন এখন আবার সেখানে ফিরে যাওয়া জরুরি হয়ে পড়েছে? অ্যাপোলো 17 মিশনের মাধ্যমে 1972 সালে শেষবারের মতো মানুষ চাঁদে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কোনো মানুষ সেখানে যায়নি, আর তার পেছনে প্রধান কারণ ছিল ভূরাজনীতি এবং বিশাল খরচ। Space.com-এর তথ্যমতে 60-এর দশকে মহাকাশ জয়ের নেশা ছিল মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার কোল্ড ওয়ারের অংশ। অ্যাপোলো মিশনগুলোর জন্য তখন নাসার বাজেট ছিল আকাশচুম্বী, যা পরবর্তীতে কমানো হয়। চাঁদে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ কাজ হওয়ায় রাজনৈতিক সদিচ্ছার অভাবে নাসা তাদের মনোযোগ পৃথিবীর নিম্ন কক্ষপথ এবং মঙ্গল গ্রহের গবেষণায় সরিয়ে নেয়। এছাড়া ইউরোনিউজে উল্লেখ করা হয়েছে, শুধু চাঁদে যাওয়া নয়, সেখানে গিয়ে টিকে থাকার মতো আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করতেও কয়েক দশক সময়ের প্রয়োজন ছিল। আর্টেমিস 2 মিশন হল নাসার বর্তমান চন্দ্র অভিযানের দ্বিতীয় পর্যায়। এটি মূলত একটি মানববাহী মহাকাশযান যা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনে 4 জন মহাকাশচারী থাকছেন, যারা ওরিয়ন নামক অত্যাধুনিক মহাকাশযানে করে যাত্রা শুরু করেছেন। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী এই মিশনের মূল লক্ষ্য হল মহাকাশযানটির জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং চালনা পদ্ধতির সক্ষমতা পরীক্ষা করা, যাতে ভবিষ্যতে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে সরাসরি চাঁদের মাটিতে মানুষ নামানো সম্ভব হয়।